হইছে নাকি? আচ্ছা, এখন শেয়ার না? হ্যাঁ শেয়ার। এই তো যে মানে একটা একটা করে করছি আর কি, আর কমেন্ট আউট করছি যে ফার্স্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড, সেকেন্ড প্রোগ্রাম আবার ওই যে সিস্টেম ডট কনসোল ওইভাবে লিখে করেছে, এইভাবে করে হ্যাঁ হ্যাঁ ঠিক 11টা আছে, পর্যন্ত। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা ভালো হয়েছে আপনার এটা। আচ্ছা মাহবুব, এটা সম্ভবত মাহবুব ভাইটা। জি জি জি। আচ্ছা, আপনি কি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতেছেন? না ভাই, এটা হলো ম্যাকওএস ভার্সন 2019। আচ্ছা আচ্ছা। মাহবুব ভাই তো অনেক প্রোগ্রামিং করে ফেলছেন। আমি হচ্ছে একটা ইনফাইনাইট লুপে হচ্ছে একটা প্রজেক্ট চালাচ্ছি। তো এখানে হচ্ছে আমার কাজ হচ্ছে মেইনলি ফার্স্টে হলো মিন ভ্যালু এবং ম্যাক্স ভ্যালু রিটার্ন করবে। তো এখানে হচ্ছে কিছু অপশন দেওয়া আছে। 1 হলো বাইট, 2 হলো ইন্টিজার, 3 হলো ফ্লোট, 4 হচ্ছে ডাবল, 5 হচ্ছে ডেসিমাল। যদি আচ্ছা 6 ক্লিক করলে সবগুলো দেখাবে, আর 7 ক্লিক করলে লুপ থেকে বের হয়ে প্রোগ্রামটা টার্মিনেট করে দিবে আর কি। তো এইভাবে হচ্ছে আচ্ছা ফার্স্টে হচ্ছে ইউজার ইনপুট নিছি। ইউজার যদি 1 2 3 4 5 6 7 যে কোনো একটা চয়েস দিলে সে ওইভাবে দেখতে পারবে। আচ্ছা তো আমি তো মূলত হচ্ছে আগে মেথড গুলো আলাদা করে লিখেছি। একটা হলো গেট ইন্টিজার ম্যাক্স মিন, গেট ফ্লোট ম্যাক্স মিন, বাইট ম্যাক্স মিন, ডবল ম্যাক্স মিন। প্রত্যেকটারই কাজ হচ্ছে মিন ভ্যালু এবং ম্যাক্স ভ্যালু রিটার্ন করবে। আচ্ছা ওইভাবে ইউজার যেটা চয়েস করবে তার উপর বেস করে মেথড গুলা কল হচ্ছে এবং সেই করসপন্ডিং হচ্ছে টেক্সট গুলো শো করছে। তা আমি এটা একটু রান করে দেখান মাহবুব ভাই, রান করে দেখান। জি জি জি, ঠিক আছে। হুম। আচ্ছা, সবাই কি আমার টার্মিনাল উইন্ডোটা দেখতে পাচ্ছেন? এই যে আমার এখানে 7টা মেনু দেখাচ্ছে। গেট ম্যাক্স মিন ভ্যালু অফ বাইট, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ডেসিমেল, অল, এক্সিট। এটা তো আমি ফার্স্টে 1 ক্লিক করলাম, মানে 1 এইটা তো দিলাম। দেখতে পাচ্ছি, না এটা না, দেখতে পাচ্ছি না, কোথায় করতেছেন? আপনার উইন্ডোটা দেখা যাচ্ছে না। আপনি কি শুধুমাত্র ভিজুয়াল স্টুডিও শেয়ার দিচ্ছেন নাকি পুরো আপনার ডেস্কটপ? আমি শুধু ভিজুয়াল স্টুডিওটা শেয়ার করব। আচ্ছা, তাইলে ওইটা মনে হয় সে ক্যাচ করতে পারতেছে না। আচ্ছা, আমি তাহলে ওভারঅল স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ আচ্ছা, আমি ওভারঅল স্ক্রিনটা শেয়ার করি। কিসের কথা শুনবে না, কেউ যাবে না, মাঝখানে যে কি ইয়ে হবে নাকি, অ্যালার্ট হবে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা এবার যাচ্ছে। এটা হচ্ছে আমরা একটা মেনু আছে। তো ফার্স্টে হচ্ছে আমি বাইটের ম্যাক্স মিন ভ্যালু দেখতে যাচ্ছি। সো 1 লিখলাম, 1 লিখে এন্টার দিলাম। আমার হচ্ছে বাইটের ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু শো করলো। এখন আমি ইন্টিজার দেখার জন্য 2 লিখলাম, 2 লিখে এন্টার দিলাম। এখন আমার ইন্টিজার ভ্যালুটা দেখাচ্ছে। এখন আমি ফ্লোটেরটা দেখতে চাচ্ছি, 3 দিলাম, 3 দিয়ে হচ্ছে আমার ফ্লোটেরটা দেখাচ্ছে। এবার ডাবলের জন্য 4 লিখলাম, 4 লিখে এন্টার দিলাম। এখন হচ্ছে ডাবল একটা শো করলো। ফাইনালি হচ্ছে আমি ডেসিমেলেরটা দেখতে যাচ্ছি, ডেসিমেলেরটা রিটার্ন করলো। এখন আমি সবগুলো একসাথে দেখতে যাচ্ছি, 6 দিলাম, সবগুলা দেখাচ্ছে, বাইটেরটা, ইন্টিজারেরটা, ফ্লোরেরটা, ডবলেরটা, ডেসিমেলেরটা। আর ফাইনালি আমি যদি প্রোগ্রাম এক্সিট করে বেরোয় যেতে চাই তাহলে আমি 7 দিচ্ছি, 7 দিয়ে আমি প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম। ভাই 6 এর এগেইনস্টে যে কোড, সেই কোডটা একটু দেখি। এই যে সবগুলা আচ্ছা, দেখার আচ্ছা। তো সবগুলোকে একবারে কল করাই দিবেন। এই যে আমি দেখেন, যখন আমি আমার চয়েস যদি 6 হয় তাহলে তাহলে আমার সবগুলোকে কল করাইছেন।
সবগুলোকে কল করা হচ্ছে। রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো ওকে। হয়েছে। আচ্ছা, মাহবুব ভাই এখানে কিন্তু অনেক প্রোগ্রামিং কনসেপ্ট ব্যবহার করছে যেগুলি এখন আমরা শিখি নাই। শিখি নাই বলতে আমরা ওই লেসন গুলিতে যাই নাই, সামনে যাবো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা মাহবুব ভাই, এখানে তো ধরেন ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু গুলি হচ্ছে শো করা হয়েছে, বাট জি। আমাদের এই ডেটা টাইপ গুলির আরো কিছু স্পেশালিটি আছে আর কি। হ্যাঁ, ওগুলি সম্বন্ধে তো আমি যতটুকু বুঝতেছি যে আপনার কনসেপ্ট মনে হয় ক্লিয়ার আছে আগের থেকেই, তো যদি জি কিছু ভাই। বলতেন আর কি। জি ভাই, আল্লাহর রহমতে ক্লিয়ার আছে আর কি। কতদিন যেগুলা দেখিয়েছিলেন মোটামুটি ক্লিয়ার। তো এই জন্য আচ্ছা। দেখা গেছে যে আমি যখন কোড করা শুরু করছি আর অত বেশি আমার ভিডিও দেখা লাগে নাই আর কি, ওইভাবেই আর কি সাজাই করতে পারছি আর কি। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ। অলরেডি প্রোগ্রামিং করেন, যেহেতু কনসেপ্ট আছে, আর একটা ল্যাঙ্গুয়েজ জানলে আরেকটা ক্যাপচার করা খুব বেশি একটা কঠিন হয় না। জি ভাই। জি আর আচ্ছা কি। ঠিক আছে ভাই, আর কেউ কি দেখাবেন বা কিছু বলার আছে আর কারো? কি করবো তাইলে, আমরা নেক্সটে চলে যাব? কেউ? হ্যাঁ, সামনে যান তাহলে। জি। ওকে, ঠিক আছে, তাইলে আমি আমার স্ক্রিনটাই শেয়ার দেই। ওকে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, আজকে আমাদের থার্ড ক্লাস না? হ্যাঁ, থার্ড ক্লাস। আচ্ছা, আমরা বিল্ট ইন টাইপস গত ক্লাসে লাস্ট আলোচনা করছিলাম। এই ক্লাসে আমরা স্ট্রিং টাইপটা বাদ ছিল, তাই না? এই ক্লাসে আমরা স্ট্রিং টাইপ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই ক্লাসে যে বিষয়গুলি আসবে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে স্ট্রিং টাইপ, তারপরে হচ্ছে এসকেপ সিকোয়েন্স ইন সি শার্প, তারপর হচ্ছে ভার্বাটিম লিটারাল। এই তিনটা টপিকস। So a string data type is used to define a series of Unicode characters. The series can be as short as 0 character in length, known as empty string, or can be much longer. The theoretical maximum size is several billions of characters. However, this can be unachievable, as the operating system may not provide enough memory to store such strings. ব্যাপারটা হচ্ছে, স্ট্রিং টাইপ হচ্ছে যেগুলি হচ্ছে আমরা সাধারণভাবে যেই কথাগুলি লিখি আর কি। আপনি হয়তো একটা মেসেজ, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ, বা আপনি আমরা অনেক সময় এটা মেইল করি, মেইলের যতগুলি লেখা আছে সবই হচ্ছে স্ট্রিং, একটা স্ট্রিং এর মধ্যে। সো এই স্ট্রিং, যদি স্ট্রিং এর লেন্থটা 0 হইতে পারে, আবার লেন্থটা অনেক বড় হইতে পারে। তো স্ট্রিং এর ম্যাক্সিমাম যে লেন্থ হইতে পারে এটা মোটামুটি আনঅ্যাচিভেবল আর কি, বা আনরিচেবল বলতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার অপারেটিং সিস্টেম এবং আপনার সিস্টেমের মেমোরির উপর। মেমোরি যত বেশি, অপারেটিং সিস্টেম যত বেশি সাপোর্ট করবে, ততই আপনি এই ডাটা টাইপের উপরে মধ্যে হচ্ছে আপনি ডাটা লোড করতে পারবেন। সো এটার এক কথায় আনঅ্যাচিভেবল। তো নেক্সটে যাচ্ছি। In C sharp, a string is basically enclosed within double quote. There are two double quote to enclose a string, beginning double quote and end double quote. So, double quotes basically have a special meaning. For example, if you want to store a name of a person, then you have to a string a variable. মানে এই যে নিচে একটা এক্সাম্পল আছে, দেখেন এখানে স্ট্রিং টাইপে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং এটার মধ্যে হচ্ছে একটা একজনের নাম, যে নাম ডাবল কোটের মধ্যে লেখা হয়েছে। সো ডাবল কোটের মধ্যে আমরা যা লিখি সেটা হচ্ছে স্ট্রিং, বা আমরা স্ট্রিং এর জন্য ডাবল কোট ব্যবহার করি। সো এটা হচ্ছে রুলস, এটা মেনটেন করতে হবে।
আমরা যদি ডাবল কোট ছাড়া কোনো একটা স্ট্রিং লিখি তাহলে হচ্ছে আমরা এরর চলে আসবে, কম্পাইলার সেটাকে ডিবাগ করতে পারবে না। তো console.writeLine এই মেথডটা তো আমাদের চেনাই আগের থেকে, তো এই মেথডটা দিয়ে পরবর্তীতে এখানে প্রিন্ট করা হয়েছে, আর নিচে হচ্ছে আপনার কনসোল উইন্ডোতে সেটা প্রিন্ট করা হয়েছে। তো এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও রান হইল, একটু স্লো যাচ্ছে। এখানে আমরা এই এক্সাম্পলটাই দেখব, স্ট্রিং এর যে এক্সাম্পলটা সেটা আমরা দেখব। এইখানে দেখেন স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে হচ্ছে আমি ইউজার নেম এই লেখাটা লিখলাম। তবে এই লেখাটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে দেখেন এটা ডাবল কোটের মধ্যে লিখছি আমি, ডাবল কোট স্টার্ট এবং ডাবল কোট এন্ড। সো আমরা যখন স্ট্রিং টাইপ কিছু লিখবো সেটা অবশ্যই ডাবল কোটের মধ্যে থাকবে, বাট নিউমেরিক টাইপ, ধরেন ইন্টিজার একটা ভেরিয়েবল নিলেন না, তার মধ্যে আপনি 1000 অ্যাসাইন করতেছেন, 1000 অ্যাসাইন করার জন্য কিন্তু ডাবল কোট প্রয়োজন নেই। বাট আপনি যখন স্ট্রিং এর মধ্যে লিখবেন, স্ট্রিং টাইপ কিছু যখন লিখবেন তখন অবশ্যই ডাবল কোট। তো এই কথাটা আমাদের এখানে দেখেন স্লাইডে বলা আছে, in C# string is basically enclosed within double quote. There are two double quote to enclose string, beginning double quote and end double quote. তো beginning double quote হচ্ছে এটা আর end double quote হচ্ছে এটা। So double quotes basically have a special meaning. Double quote এর অবশ্যই একটা meaning আছে এখানে। For example, if you want to store a name of a person, then you have to string variable. এখানে বলতেছে আপনার যদি কোন একটা পার্সনের নাম আপনি স্টোর করতে চান তাহলে আপনাকে যে ভেরিয়েবলটা নিতে হবে তার টাইপ হবে স্ট্রিং। এখানে আমি ইন্টিজার বা আদার টাইপের নিলে হবে না, সো যেহেতু এটা স্ট্রিং আমাকে স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। আর এখানে জাস্ট আমি এই নামটা প্রিন্ট করে দেখানো হয়েছে। এই পরবর্তীতে স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। তো স্কেপ সিকোয়েন্সটা কি? Character combination of consisting of a backslash followed by a letter or by a combination of digit are called escape sequence. ব্যাকস্ল্যাশ এর সাথে আমরা কোন একটা ক্যারেক্টার বা কোন একটা ডিজিট ইউজ করে আমরা escape sequence ব্যবহার করি to represent a new line character, single line quotation mark or certain other character in a character constant. You must use escape sequence. And escape sequence is regarded as a single character and is therefore valid as a character constant. এখানে যেটা বলতেছে, ধরেন আমি চাচ্ছি নামটা পরের লাইনে লেখা হইতে, এখানে দেখেন রান হলে কি হয়, ইউজার নেম তারপরে হচ্ছে নামটা। আমি চাচ্ছি যে ইউজার নেম লেখা হবে তার পরের লাইনে যাবে নাম। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখেন আমি এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে তারপরে লিখছি এন, এবং এই লেখার কালারটা একটু ডিফারেন্ট দেখেন। তার মানে এই যে ব্যাকস্ল্যাশ প্লাস এন এই দুইটার কম্বিনেশনে হচ্ছে স্কেপ সিকোয়েন্সটা ক্রিয়েট হয়েছে এখানে। এবং এই স্কেপ সিকোয়েন্স গুলির এক একটার এক রকম মিনিং থাকে।
তো এখন ব্যাকস্ল্যাশ এন এর মিনিংটা হচ্ছে নিউ লাইন। তো আমি দেখেন এটা রান করি, দেখেন এটা নিউ লাইনে আসছে। হ্যাঁ, সাইদুর রহমান, এটা নিউ লাইনে আসছে। তো এইটুকু বোঝা গেছে তো না? হ্যাঁ, এটা বোঝা গেছে। To represent a new line character, single quotation mark answer, or certain other characters in a character constant, you must use escape sequence. And escape sequence is regardless as a single character and is therefore valid as a character constant. মানে ওই দুইটা মিলে এখানে একটা character দ্বারা treat করে আর কি। Escape sequence are typically used to specify actions such as carriage return and tab movements on terminals and printers. They are also used to provide literal representations of non-printing characters and characters that usually have special meaning, such as the double quotation mark. মূলত আমরা escape sequence এর জন্য যেগুলি লিখি এগুলি কিন্তু নন প্রিন্টিং, মানে আমরা যখন প্রিন্ট করি আপনি এটা দেখতে পাবেন। আবার দেখা গেছে কিছু বিষয় আছে, যেমন আমার ডাবল কোডটাও এখানে নন প্রিন্টিং। এই নন প্রিন্টিংটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তখনও আমার স্কেপ সিকোয়েন্সের ব্যবহার আছে। তো যে বিষয়টা আপনি তখন কোশ্চেনটা করছিলেন এরকম, এটার একটা এক্সাম্পল দেখাই। ধরেন মনোজা যেটা বললো, তখন আপনি চাচ্ছেন এই নামটা হচ্ছে ডাবল কোটের মধ্যে দেখাইতে, তাই তো? হ্যাঁ, ডাবল কোটি আমার দেখানোর একটা অংশ। ওই যে এই লোকে কথা বলে। আচ্ছা, এবার দেখেন এই যে সাইদুর রহমান লেখাটা ডাবল কোটের মধ্যে আসছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি, আই ওয়ান্টেড দ্যাট। ওকে, এখানে আরেকটা বিষয় আছে। আপনি ধরেন এই যে আমি স্ল্যাশটা দিলাম, ব্যাকস্ল্যাশ, আপনি চাচ্ছেন ব্যাকস্ল্যাশটা শো করতে, তখন কি করবেন? হ্যাঁ, আপনি ডাবল করেছেন না, চাচ্ছেন সাপোজ ব্যাকস্ল্যাশের মধ্যে রাখবেন, ব্যাকস্ল্যাশের মধ্যে রাখবেন। এই যে ব্যাকস্ল্যাশের মধ্যে রাখলেন। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখাই, কারণ আমরা অনেক সময় এই যে বড় একটা ডিরেক্টরি নিলাম, এই ডিরেক্টরিটা আমি যদি এখন রান করি, দেখেন আমার ইউর চলে অনেক ইউর চলে আসছে। তো এখানে আমাদের কি করতে হবে? স্কেপ সিকোয়েন্স ব্যবহার করতে হবে, তাইলে আর ইউর আসবে না। এই দেখেন, তো এই হচ্ছে মোটামুটি স্কেপ সিকোয়েন্সের ব্যবহার। আর বিভিন্ন টাইপের স্কেপ সিকোয়েন্স আছে, যেগুলি কিছু আছে রেয়ারলি ব্যবহার হয়, আর কিছু আছে আমাদের প্রায় লাগে আর কি। তো এখানে স্কেপ সিকোয়েন্সের একটা লিস্ট, হ্যাঁ, এখানে এই যে ব্যাকস্ল্যাশ এ, বেল বাটন, বি, ব্যাক স্পেস, ফার্ম ফিড, এগুলি বিভিন্ন যে নিউ লাইন আছে, ক্যারিয়ার, ভার্টিক্যাল টাইপ, হরিজন্টাল টাইপ, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন যেটা আমরা দেখলাম, ব্যাকস্ল্যাশ, এরকম এখানে কোশ্চেন, এগুলি আরো কয়েকটা আছে। তো মোটামুটি এই হচ্ছে স্কেপ সিকোয়েন্স। তো স্কেপ সিকোয়েন্সের বিষয়ে কোনো কোশ্চেন কি আছে? এইটুকুর মধ্যে বুঝা গেছে তো না আপনাদের? হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝছি। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। এবারে হচ্ছে ভার্বাটিম লিটারাল, স্ট্রিং লিটারালস। হ্যাঁ, এটা কি? A verbatim string literals consist of an eight character followed by a double quote character, 0 or more characters, and a closing double quote character. A simple example is hello. এখানে যেটা বলছে, এই যে ক্লোজ ওপেনিং এন্ড ক্লোজিং ডাবল কোটের মধ্যে আমার এখানে হ্যালো লেখা আছে, এটা একটা স্ট্রিং। তাদের শুরুতে হচ্ছে অ্যাড সাইন, এই অ্যাড সাইনটাই হচ্ছে এখানে ভার্বাটিম লিটারালের কাজটা করে। In a verbatim literal string literal, the characters between the delimiters are interpreted verbatim. The only exception being a quoted escape sequence. এখানে যেটা বলতেছে দেখেন, আমরা এইখানে এই যে ডাবল এর ব্যাকস্ল্যাশের জন্য প্রত্যেকটার আগে আমাকে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়েছে। তো এখানে একজন প্রোগ্রামারের কিন্তু অনেকটা সময় চলে যায়, বাট এখানে একটা শর্টকাট ওয়ে আছে, আমি এটা না করলেও পারি। সেই শর্টকাট ওয়েটা কি? শর্টকাট ওয়েটাই হচ্ছে ভার্বাটিম লিটারাল। কারণ আমার এখানে এক জায়গায় আছে, আমার যদি এরকম 50টা লাইন থাকতো তাহলে তো আমার 50টা লাইনের জন্য সারাদিন আমার এখানে চলে যেত। তখন এটার একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়ে হচ্ছে আপনি এইখানে এই অ্যাড সাইনটা বসিয়ে দেবেন। দেখেন এক্সাম্পলের সাথে, এই যে অ্যাড সাইনটা প্রথমে, তারপরে হচ্ছে আপনার স্ট্রিংটা। এই যে নিচে একটা এক্সাম্পল, আর অ্যাড সাইন তারপরে হচ্ছে স্ট্রিংটা। সো আমি যখন অ্যাড সাইন বসিয়ে দিলাম, এখন কি আসে দেখেন, দেখেন সেম জিনিসটাই আসছে। তো বোঝা গেছে তো বিষয়টা? তো বেসিক্যালি এইখানে এই যে ব্যাকস্ল্যাশ গুলির একটা স্পেশাল মিনিং আছে। কারণ আপনি যদি এখানে কোশ্চেন চিহ্ন দেন, কোশ্চেন চিহ্নের একটা স্পেশাল মিনিং আছে। আপনি যদি এখানে ডাবল কোট দেন, ডাবল কোটের একটা স্পেশাল মিনিং আছে। সিঙ্গেল কোটের একটা স্পেশাল মিনিং আছে। তো এই জন্যই হচ্ছে এগুলি সরাসরি প্রিন্ট হয় না। তো সেই স্পেশাল মিনিংটাকে ইগনোর করতে চাইলে প্রথমে হচ্ছে এই যে অ্যাড সাইন। তো এটা হচ্ছে এখানে ভার্বাটিম লিটারাল। আপনি যদি চান যে না, এটার স্পেশাল মিনিং থাকবে না, আমি এগুলিকে প্রিন্ট করব, তখন আপনি সরাসরি এখানে একটা অ্যাড সাইন বসিয়ে দিবেন, জাস্ট ইজিলি এটা প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার তো বিষয়টা? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তো এই চ্যাপ্টারটা মোটামুটি এইখানেই শেষ। চ্যাপ্টারের প্রথমে যাচ্ছি। এই চ্যাপ্টারে আমরা 3টা জিনিস শিখলাম: স্ট্রিং টাইপ, স্কেপ সিকোয়েন্স ইন সি শার্প, ভার্বাটিম লিটারাল। হ্যাঁ, এই 3টার উপরে কোনো কোশ্চেন আছে কারো? নাকি বুঝা গেছে সবকিছু মোটামুটি? হ্যাঁ, যতটুকু বলছি ততটুকু ইনশাআল্লাহ বুঝছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, আমাদের পরবর্তী লেসন হচ্ছে কমন অপারেটরস ইন সি শার্প। সি শার্পে কমন অপারেটর। তো কমন অপারেটর গুলি দেখেন কি কি কমন অপারেটর এখানে আছে। প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, সমান সমান চিহ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এগুলি অ্যারিথমেটিক অপারেটর। তারপরে হচ্ছে কম্পারিজন অপারেটরস, এগুলি হচ্ছে কম্পারিজন অপারেটর। আর কন্ডিশনাল অপারেটরস আছে, টার্নারি অপারেটর, নাল ক্লোজিং অপারেটর। হ্যাঁ, তো কমন অপারেটর গুলো হচ্ছে মোটামুটি এগুলি সি শার্পে। তো এগুলি জানলে মানে এই ক্লাসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, আর এই বিষয়গুলি বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। এগুলি না জানলে সি শার্পে কোডিং করা বা প্রোগ্রামিং করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো একটু কেয়ারফুল থাকবেন এটার বিষয়ে। আচ্ছা, প্রথমে আসতেছে অ্যাসাইনমেন্ট অপারেটর। When we want to assign value to a variable, we can use assignment operator. যেটা ভিতরেরটা। For example, if you want to assign your name into full name variable, then we will use assignment operator. For example, এই যে full name, তার পরে একটা সমান সমান দিলাম, তারপরে মিস্টার এলেক্স। তার মানে হচ্ছে এই সমান সমানটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি।
এখানে আমাদের একটা ভেরিয়েবল নেয়াই আছে, মিস্টার অ্যালেক্স লিখলাম। তো এখানে দেখেন আমরা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল, আর সেই ভেরিয়েবলে আমরা এই নামটা অ্যাসাইন করলাম। নামটা কিভাবে অ্যাসাইন করলাম? নামটা অ্যাসাইন করলাম হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। এখানে যে সরাসরি সমান সমান চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই ভ্যালুটা এই ভেরিয়েবলে অ্যাসাইনমেন্ট করার জন্য এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা ব্যবহার করতেছি। সো এই কথাটাই এখানে বলা হয়েছে। When we want to assign value to a variable, we can use assignment operator. For example, if you want to assign your name into full name variable, then we will use assignment operator, is assignment operator. তো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কারো কোশ্চেন আছে? না, বোঝা গেছে। ওকে, নেক্সটে যাচ্ছি। এরপরে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। Arithmetic operators allow us to operate any mathematical calculation. For example, if you want to divide two numbers, result এর মধ্যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারে ডিভাইড করলাম, তারপরে অ্যারিথমেটিক অপারেটর আছে। এখানে একটা অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়েছে। এই যে আমরা এটাকে স্ল্যাশ বলতে পারি, আরেকটা হচ্ছে এটা আপনি ডিভাইড চিহ্ন বলতে পারেন, যদি ম্যাথমেটিক্যাল টার্মস থেকে আপনি বলেন ডিভাইড চিহ্ন। আর সিমিলার টাইপ আরো অ্যারিথমেটিক অপারেটর গুলি হচ্ছে এগুলি, প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড চিহ্ন, পার্সেন্ট, এগুলি হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। তো এগুলির ব্যবহারটা আমরা একটু দেখি। সাপোজ ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিলাম, ফার্স্ট নাম্বার 10 রাখলাম। আচ্ছা, ওকে। তো দেখেন এখানে ইন্টিজার ফার্স্ট নাম্বার একটা ভেরিয়েবল নিলাম, তার এখানে একটা নাম্বার রাখলাম, তারপরে আবার ইন্টিজার সেকেন্ড নাম্বার একটা ভেরিয়েবল নিলাম, এখানে 2 রাখলাম, তারপরে ইন্টিজার রেজাল্ট একটা ভেরিয়েবল নিলাম, সেখানে আমি ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার রাখলাম, এখানে হচ্ছে রেজাল্ট। আমার কথা বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে। রান করলাম, দেখেন এখানে রেজাল্ট 5 শো করছে। মূলত আমরা এখানে যা শিখতেছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি? এই যে প্লাস, মাইনাস বা এই যে ডিভাইডার চিহ্ন, গুণ চিহ্ন, এগুলি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এখন আমি এখানে ডিভাইডার ইউজ করলাম, বা আমি এখানে মাইনাস করতে পারি, ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বার মাইনাস করলাম, দশের থেকে 2 মাইনাস হলো, বা এরকম আপনি যোগ বিয়োগ গুণ সবই এখানে করতে পারেন। তো এই যে অ্যারিথমেটিক্যাল যে আপনার ফাংশনালিটি গুলি বা অ্যারিথমেটিক্যাল যে কাজ, যোগ বিয়োগ গুণ, এই সমস্ত যে কাজগুলি আমরা করি সফটওয়্যারে বা প্রোগ্রামের মধ্যে, সেগুলোর জন্য হচ্ছে আমরা এই অপারেটরগুলি ব্যবহার করি, এই যে অ্যারিথমেটিক্যাল অপারেটরগুলি ব্যবহার করি। তো এটাই মূলত হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটরের কাজ। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? এটা নিয়ে নেই, তবে ভাগশেষটা বের করে কেমন করে সেটা কি দিয়ে আসে? আপনি যদি প্রথম যেটা দেখিয়েছেন 10 কে 2 দিয়ে ভাগ করেছেন, ওখানে যদি 11 কে 2 দিয়ে ভাগ করি, এটা আপনার 11 দেই। ম্যাথমেটিক্যাল যে সমস্ত টার্মগুলি আছে তাই, এখানে নাথিং ডিফারেন্ট। হ্যাঁ, আপনি বাসায় আপনি খাতা কলমে যোগ বিয়োগ গুণ যেভাবে করবেন এখানে ঠিক তাই, তার বাইরে কিচ্ছু না।
আমি আমার এখানে আচ্ছা, দেখানোর আচ্ছা। বিষয় হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল, ম্যাথমেটিক্যালে যা আছে তাই, হ্যাঁ, সেখানে ডিফারেন্ট কিছু নাই। তাহলে এখানে এখানে যদি আমরা 11 দেওয়া করি তাহলে একটু প্রিন্ট করে দেখান দেখি কি আছে। 5 সেক্ষেত্রে আসবে। 5 আসার কথা। 11 কোথায় হুম। দেব বলেন? ফার্স্ট নাম্বার এই প্রথম 10 এর ফার্স্ট জায়গায় 11 নাম্বারে। দেন, ফার্স্ট নম্বরে দেন। আচ্ছা, ডিভাইডেড। আর ডিভাইডেড বাই দেন, ডিভাইডেড। ফার্স্ট আচ্ছা, নাম্বার ডিভাইডেড বাই। হ্যাঁ হ্যাঁ, ডিভাইডেড বাই, হ্যাঁ। ঠিক আছে। 5ই আসার কথা। 5 এই যে দেখতে 5। পাচ্ছেন 5 আসছে। হ্যাঁ, তাহলে এখন হ্যাঁ, এটা নিয়ে কোশ্চেন আছে কোনো? তাহলে তো রেজাল্টটা ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যে আমরা যখন ডাটা টাইপ নিয়ে কাজ করছি, ক্লাস করছি, ওইখানে অবশ্যই এগুলি নিয়ে টুকটাক দেখানোর দরকার ছিল। তবে এগুলি সামনে শিখতে পারবেন। হ্যাঁ, আমরা যখন ওই যে পুরোপুরি আমরা তো এখন প্রিন্সিপাল গুলি শিখতেছি, তো আমরা যখন ধরেন এসপি ডট নেট শুরু করে ফেলবো বা এডিও ডট নেটে যাবো, তখন আবার এগুলি নিয়ে আরেক দফা আলোচনা হবে, তখন শিখতে পারবেন। ঠিক আছে, এইখানে 5 না এসে আপনার 5.5 আসলো না, কারণ হচ্ছে এখানে ডাটা টাইপের বিষয়। হ্যাঁ, এই যে ইন্টিজারের যে ক্যারেক্টার বা তার যে বিহেভিয়ার নেচার, সেই হ্যাঁ, অনুযায়ী সেই হচ্ছে, কারণে। হ্যাঁ, সেই অনুযায়ী হচ্ছে আপনি ইন্টিজারের মধ্যে পার্শিয়াল নাম্বার ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি 5.5 ইন্টিজারে অ্যাসাইন করতে পারবেন না। সো সে অটোমেটিক্যালি রাউন্ড ডাউন বা রাউন্ড আপ করে ফেলে। এই হচ্ছে কথা। যদি 0.6 হইতো তাহলে আবার সে 6 দেখাইতো। বুঝতে পারছেন? আচ্ছা, আমি বলছিলাম যে ভাগশেষের একটা বিষয় আছে না, ভাগশেষটা এখানে কোন টার্ম দিয়ে পাওয়া যায়? মানে ডিভাইড দিয়ে তো ভাগ ফলটা পাওয়া যায়, বাট ভাগশেষটা যখন পাইতে চাইবো তখন কি ইউজ করব? ওটা আপনি যেভাবে ক্যালকুলেট করে বাইর করতে পারেন। এটা তো যোগ বিয়োগের বিষয়, বা আপনার এখানে আপনি টার্মগুলি ইউজ করবেন, এগুলি হচ্ছে আপনার সি শার্পের প্রিন্সিপাল। কিন্তু আপনি ক্যালকুলেশন কিভাবে করবেন সেটা কিন্তু সি শার্পের প্রিন্সিপাল না, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল। হ্যাঁ, আমরা স্কুল কলেজে যেভাবে শিখছি ঠিক সেইভাবে, এখানে আলাদা কিছু নেই। আচ্ছা, না অন্য ল্যাঙ্গুয়েজে যেমন ভাগশেষ বের করার জন্য মড ইউজ করা হতো, মড একটা ফাংশন ছিল, এরকম কিছু আছে কিনা আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন আমরা ওই যে পাটিগণিতের যে ভাগশেষ, সেই ভাগশেষ হ্যাঁ, আর বীজগণিতের ভাগশেষ তো এক না ভাই। এইখানে না আপনি এক না তো, কিন্তু আমার পাটিগণিতের ভাগশেষটাই তো বের করতে হবে, আমার লাগবে সেইটা। এখন সেইটা তাহলে সেইটা মানে বের আপনি করার জন্য এখানে কি সাইন আছে, আপনি কি এখানে অপারেটর আপনি আছে কিছু? আপনি এখানে ভাগশেষ থাকলে তো বের করবেন। আপনি 11 2 ভাগ করছেন, 5.5 রেজাল্ট। এখানে ভাগশেষ কি কিছু আছে? আচ্ছা, এখন এখানে শুনেন, বেসিক ভিজুয়াল বেসিকের যেটা পূর্বপুরুষ, হ্যাঁ, সিম্পল বেসিকে মড বলতে একটা কথা ছিল, এমওডি, মড। মড দিয়ে হলো, মড ইউজ করলে ভাগশেষটা বের হয়ে আসতো, যে ভাগশেষ কত। যেমন 5টা স্টুডেন্টকে 2 ভাগ করলে, তারপরে তো আমি ভাই 5টা স্টুডেন্টকে 2 ভাগ করলে তো সেটা 2.5 হয় না, সেক্ষেত্রে তো 2 and 1, এই যে ওয়ানটাই ধরার জন্য মড ইউজ করা হতো। ওইরকম কিছু আছে কিনা, আমি এইটা আর কি জানতে চেয়েছি, যে ওইরকম কোনো অপারেটর আছে কিনা। এটা দেখতে হবে ভাই, থাকতে পারে। তো আচ্ছা দেখতে হবে, আচ্ছা, এটা ঠিক আছে আপনার ঠিক আছে, ওকে ওকে। স্পেশাল কেসে যদি এরকম কোনো ইস্যু তৈরি হয়, তখন এগুলি একটু ঘাটাঘাটি করলে সবই পাওয়া যায়। বুঝতে পারছেন? যখন আচ্ছা, ঠিক দেখা আছে। যায় আমরা যখন কোডিং মানে করি, হ্যাঁ, যখন এরকম স্পেশাল কোনো ইস্যু তৈরি হয়, তখন আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করলে সবই পাওয়া যায়। তবে মেইন হচ্ছে আছে তো অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, তবে মেইন হচ্ছে যে প্রিন্সিপাল গুলি জানা। আপনি যখন প্রিন্সিপাল গুলি আপনার ভালোভাবে জানা থাকবে, প্রোগ্রামিং এর গ্রামারটা যখন আপনার ভালোভাবে জানা থাকবে, তখন আপনি খুব হ্যাঁ 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 কনফিডেন্টলি হ্যাঁ, প্রোগ্রামিং করতে পারবেন। আর প্রোগ্রামিং রাইট। করতে গেলে হচ্ছে আপনার একটা অফিসে দেখেনি তো, টপ টু বটম কত বড় একটা ইয়ে থাকে। আপনার এইখানে কাজের শেষ নাই। আপনি কাজ করতে গেলে হাজারো রকম চ্যালেঞ্জ আসবে, হাজারো রকম নতুন নতুন প্রবলেমস আপনার কাছে আসবে। সেগুলি নিয়ে আপনি ডে বাই ডে অ্যানালাইসিস করবেন, কাজ করবেন, আসতে থাকবে, এগুলি নিয়ে সমস্যা নেই। তো আমরা এখানে আসলে যেটা শিখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। তো এইটা আশা করি বোঝা গেছে। অ্যারিথমেটিক্যাল অপারেটর নিয়ে হ্যাঁ হ্যাঁ আশা হ্যাঁ, করি আর আচ্ছা, কোনো ওকে। কনফিউশন নাই। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলির জন্য যে অপারেটর ইউজ করা হয় সেটাই হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। ঠিক আছে। এরপর হচ্ছে কম্প্যারিজন অপারেটর। তো কম্প্যারিজন অপারেটরটা কি?
comparison operators allow us to compare two values. For example, if you want to compare x equal to y, then use x দুইটা সমান সমান, কিন্তু এখানে একটু খেয়াল করেন দুইটা সমান সমান, তারপর হচ্ছে y, এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। তো কম্পারিজন অপারেটর আরো আছে, আপনার নট ইকুয়াল টু বলে, লেস দেন, গ্রেটার দেন, আবার গ্রেটার ইকুয়াল টু আছে, এগুলি হচ্ছে কম্পারিজন অপারেটর। আমরা একটা এক্সাম্পল দিই। এখানে দেখেন আমরা কম্পেয়ার করতেছি, হ্যাঁ, x এর সাথে y কম্পেয়ার করতেছি। যদি x আর y দুইটার মান যদি সমান হয় তাহলে এটা দেখাবে, আদারওয়াইজ এলসে দেখাবে হচ্ছে না, এটা ট্রু না। এখানে নট দিয়ে দিলাম, নট ইকুয়াল টু y। দেখেন এখানে x এর ভ্যালু হচ্ছে 10, y এর ভ্যালু হচ্ছে 20। সো x সমান সমান y, এটা একটু ফলস, x আর y তো সমান হলো না। সো আমরা এটা দুইটা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে রেজাল্ট পাইলাম ফলস, ঠিক আছে, যার কারণে হচ্ছে এটা নট ইকুয়াল টু y, এটা প্রিন্ট হইলো। এখন যদি সমান করে দেই তাহলে কি হয়, সমান। দেখেন x is equal to y, তার মানে x আর y এখন সমান আছে। মূলত আমাদের শিকার বিষয় হচ্ছে এটা, আমরা কম্পেয়ার করতেছি x এবং y এর সাথে কম্পেয়ার করতেছি। সো এখানে দেখেন আরো অপারেটর আছে, বড়, ছোট বা সমান, এগুলি আরো অপারেটর, নট ইকুয়াল টু, এরকম। কারণ আমি x is greater than y, সেক্ষেত্রে যদি বড় হয় x is greater than y, আর এখানে ডট ডট লিখে দিলাম। আচ্ছা, এখানে আমরা চেক করলাম x y এর থেকে বড় কিনা, ঠিক আছে। তো আসলে x y এর থেকে বড় না, সমান, এই জন্য ওইটা ডট ডট চলে আসছে। তো আমরা যদি বড় করে দেই কি হবে, 20। সো x y এর থেকে বড়, ঠিক আছে, ট্রু হলো। তো এখন আমরা ব্যবহার করি, আচ্ছা একজন নট ইকুয়াল টু ব্যবহার করতে বলছে, আমরা নট ইকুয়াল টু ব্যবহার করি। x not equal to, আচ্ছা যদি ট্রু হয় তাহলে এটা আসবে, আর ফলস হলে এটা আসবে। তো ট্রু হওয়ার কথা, x আর y সমান না, ট্রু হওয়ার কথা, that means x not equal to y, that means true। তো বুঝা গেছে তো ভাই? এটা মেবি মনোজদা কোশ্চেনটা করছে। আচ্ছা, নট ইকুয়াল টুর জন্য অন্য সাইন আছে নাকি, মানে লেস দ্যান, গ্রেটার দ্যান, এটা কাজ করে কিনা এখানে? অন্য সাইন না, আপনি একটা
আপনি একটা আরেকটা সমান না, এটা বুঝে দিলে এই সিনটাই। আমি কি এখানে লিখতে পারি? এখানে আমার লেখা যায় ইয়া নাই না? কি লিখবেন? তো আমি লিখবো লেস দ্যান গ্রেটার দ্যান একসাথে। এইখানে আপনি sign টা এই use যে করলে- কম্পারিজন অপারেটরের মধ্যে এগুলি ফিক্সড, এর বাইরে আপনি কিছু ব্যবহার করতে পারবেন না। ও এর বাইরে আর নাই? আচ্ছা ঠিক না, আছে। এর বাইরে আমাদের প্রয়োজনও নাই, কারণ এইখানে কি লিখলাম ডাজেন্ট ম্যাটার, আমি কম্পেয়ার কি করতেছি সেটা হচ্ছে ব্যাপার। এখন আমার আমার যতটুকু প্রয়োজন আমি তো পেয়ে যাচ্ছি, আমার দরকার এটা এটা সমান কিনা, তখন আমি একটা আছে, আবার এটা এটার থেকে সমান না সেটাও আছে, বড় কিনা সেটাও আছে, ছোট কিনা সেটাও আছে। দেখেন এগুলি দিয়ে আপনার অল পারপাস সলভ হয়ে যাচ্ছে, এর বাইরে আপনার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর। সো এটা ক্লিয়ার আশা করি, বুঝে গেছে তো না? এগুলি নিয়ে কি আলোচনা করার দরকার আছে? গ্রেটার ইকুয়াল টু, আপনি মনে হয় এটার কথা মনে হয় লাগবে বলতেছিলেন, না, কারণ এটার same কথা কি জিনিস। বলতে, গ্রেটার ইকুয়াল টু এটার কথা বলতেছিলেন আপনি? হ্যাঁ, লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু কিন্তু আছে, দেখেন আপনি আপনি কি এটার কথা না বলতেছিলেন? ওইভাবে ওইটা বলি নাই। আমি বলছি কি লেস দ্যান এবং গ্রেটার দ্যান একসাথে দিলে নট ইকুয়াল টু হয়ে যায়। ও সেইটা ভাই, মানে অন্য ল্যাঙ্গুয়েজ। ভাই ওইটা ওই এসকিউএল এ ভাই, ওইটা হ্যাঁ, এসকিউএল। ওইটা কাজ করে কিনা এখানে সেইটা না জানতে হবে। না না, ওইটা এখানে কাজ করবে না ভাই। আচ্ছা এটা কাজ করবে না, আমরা কখনো অ্যাপ্লাই করে দেখি নাই, যেহেতু আপনি বলছেন একটু অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখা যেতে পারে। অ্যানালাইসিস করতে দোষ নাই। ওই যে নট ইকুয়াল টু ওইভাবে না দিয়া। অলরেডি দেখেন নিচে চলে আসছে, হ্যাঁ, সো এটা এখানে অ্যাকসেপ্ট করবে না। আব্দুর রব ভাই এতক্ষণ পরে, ঠিক আছে, সো এটা এখানে অ্যাকসেপ্ট করবে হ্যাঁ, না। আচ্ছা নাই। ওকে, তাইলে আমরা বুঝতে পারলাম কম্পারিজন অপারেটরটা। আমরা নেক্সটে যাচ্ছি। নাই, কনফিউশন নাই। ওকে ফাইন। এরপরে হচ্ছে কন্ডিশনাল অপারেটর। Conditional operator কি? Conditional operator allow us to use condition in different purpose. Conditional operators are as double ampersand বা double pipe, হ্যাঁ, যে এটা double ampersand অথবা double pipe, এরা হচ্ছে conditional operator। and or, যদি and হয় তাহলে এটা, or হলে এটা, এই যে নিচে লেখা আছে for and condition we can use double ampersand, for or condition we can use double pipe। তো আমরা একটা এক্সাম্পল দেখি। স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল নিলাম, কান্ট্রি কোড, তারপরে স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল নিলাম, ক্যাপিটাল কোড। ওকে, এখানে একটা সেমিকোলন পরে নাই উপরে। আচ্ছা, আচ্ছা কান্ট্রি কোড সমান সমান যদি হয় বিডি and capital code যদি হয় ডিকে, তাহলে এখানে প্রিন্ট হবে ঢাকা এন্ড বাংলাদেশ। এটা এগুলো বা এই, এখন আমি রান করলাম। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখেন কন্ডিশন, হ্যাঁ, কান্ট্রি কোড সমান সমান যদি বিডি হয়, এখানে ভ্যালু যা আছে সেটা যদি বিডি হয় এবং ক্যাপিটাল কোড যদি সমান সমান ডিকে হয়, তাহলে
প্রিন্ট হবে এটা ঢাকা এন্ড বাংলাদেশ, বাট না হলে ডট ডট ডট। তো এখানে দেখেন ম্যাচ করে নাই আসলে, সো প্রিন্ট হয়েছে নিচেরটা। এখন আমরা একটু ম্যাচ করে দেই, বাংলাদেশ DH ঢাকা। এবার ঢাকা বাংলাদেশ আসছে। এখানে দুইটা কন্ডিশন, কিন্তু ফার্স্ট কন্ডিশন এরপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আর মাঝখানে এন্ড। সো এইটাও ট্রু হইতে হবে, এইটাও ট্রু হইতে হবে। তো এন্ড কন্ডিশনের বিশেষত্ব হচ্ছে এরকম, আপনাকে যতগুলি কন্ডিশন দিবেন সবগুলি ট্রু হইতে হবে। এটা এবং এটা দুইটা যখন ট্রু হবে তখনই আপনার ফার্স্ট কন্ডিশনের রিটার্ন আসবে ট্রু। ঠিক আছে, এখন যদি আমি আচ্ছা, এখানে যদি কোনো স্পেস থাকে, মাঝখানে যদি কোনো স্পেস থাকে বা আপনার চেঞ্জ থাকে তাহলে তো হবে না। আচ্ছা স্পেস ধরেন আমি এখানে স্পেসটা কোথায় দিলাম, এখানে এখানে দিলাম স্পেস, জি ঠিক হ্যাঁ, আছে। একটা স্পেস, হ্যাঁ স্পেস দিলেন, হ্যাঁ ঠিক এবার আছে, হ্যাঁ এবার দেখেন রান করে, এবার দেখেন। ওই যে ডট ডটে চলে গেছে, আচ্ছা, দেখছেন? তার মানে স্পেসটাকে সে ধরছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধরবে, কারণ আমরা তো BAN লেখা দেখতেছি, বাট সে রিড করতেছে একেবারে স্পেসিফিক, স্পেসটাও তার কাছে একটা ক্যারেক্টার, সো ম্যাচ করলো না। এরকম ক্ষেত্রে ট্রিম করে নিতে হয়। হ্যাঁ, এই ট্রিম অনেক তো সময় আর ডাটাবেস থেকে এসকিউএল এর ডাটাবেস ডাটাবেজে থেকে যখন আমরা বেলো নেই, অনেক সময় ডাটা সঠিকভাবে এন্ট্রি থাকে না, সেক্ষেত্রে আমরা ট্রিম করে নিই। কেউ একটা স্পেস সহ এন্ট্রি হ্যাঁ দিয়ে দিল, তখন আমরা ট্রিম করে নিই। তো এখানে যেটা বুঝাতে চাচ্ছিলাম, আসলে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে এন্ড এবং অর অপারেটরের কাজ। হ্যাঁ, এন্ড অপারেটরের সিনট্যাক্স হচ্ছে ডাবল এম্পারসেন্ট অথবা ডাবল পয়েন্ট, ঠিক আছে। সো এন্ড অপারেটর এখানে কিভাবে কাজ করে, আমি যখন DHA আমি এ মুছে দিলাম, তো এটা কিন্তু মিলছে, BAN মিলছে। এখন রান করলে কি আসবে? এরর আসবে, নিশ্চিতটা আসবে। হ্যাঁ, ডট ডট আসবে। হ্যাঁ, তার মানে একটা কন্ডিশন আমার ম্যাচ করলেও আরেকটা কন্ডিশন আমার ম্যাচ করতেছে না, যার কারণে এটা এলসে চলে গেছে। হ্যাঁ, তো এই হলো আমার হচ্ছে এন্ড কন্ডিশন। তো আমাদের এখানে আরেকটা আছে, দেখেন অর কন্ডিশন। অর এর জন্য আমরা কি ইউজ করি? ডাবল পাইপ। ডাবল বার, পাইপ বলি আর কি, ডাবল পাইপ। ডাবল পাইপ। হ্যাঁ, এই এই ডাবল পাইপ। সো এখনো যদি আমি রান করি তাহলে কি আসবে, কি প্রিন্ট হবে? উপরেরটা আসবে, উপরেরটা। ঢাকা বাংলাদেশ আসবে। না না, ফাঁকা আসবে, ডট আসবে। না, এই যে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ, তো ঢাকা বাংলাদেশ হ্যাঁ, কেন একটার আসলো? সাথে ম্যাচ করছে হ্যাঁ তো। হ্যাঁ, হ্যাঁ ম্যাচ করছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। একটার সাথে ম্যাচ করছে। তো ঢাকা ওই বাংলাদেশ। যে অর কন্ডিশনের বিশেষত্ব হচ্ছে আপনার এইটা অথবা এইটা, যে কোনো একটা ম্যাচ করলেই হবে। তো যেহেতু আমাদের এইটা ম্যাচ করছে, দেখেন BAN ম্যাচ করছে, বাট এটা ম্যাচ করে নাই, তাই হচ্ছে ঢাকা বাংলাদেশ আসছে। এখন আমরা এটা এখান থেকে যদি এন কেটে দেই তাহলে কি হবে? তাহলে ডট ডট হবে আসবে। না, তাহলে ডট 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 আসবে। ডটই আসবে, কারণ একটা তো ম্যাচ করে তাহলে নাই। একটাও ম্যাচ হ্যাঁ করে নেই। হ্যাঁ, কিচ্ছু ম্যাচ করে নাই, যার কারণে হচ্ছে এলসে চলে গেছে। তাহলে এন্ড কন্ডিশন আর অর কন্ডিশনের মিনিংটা তো আমরা আসলে আগে থেকে জানতাম, যেহেতু প্রোগ্রাম সবাই করছে, বাট সিনট্যাক্স এর ডিফারেন্সটা এখানে ডাবল এম্পারসেন্ট আছে আর ডাবল বাই। সো বোঝা গেছে তো না বিষয়টা? হ্যাঁ, বুঝা গেছে। ওকে, কেউ যদি বোঝা গেছে। তবে হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, বলবো সাইদুর ভাই আর একটু লং করে, মানে একবার এন্ড এবং তার সাথে মিক্স করে অর, মানে দুইটা এন্ড হুম হুম, আর আর একটা অর, এরকম একটা সিনট্যাক্স দেখাবেন, এরকম একটা প্রোগ্রামিং। হ্যাঁ দেখাইতে পারি। সেক্ষেত্রে আমাকে ধরেন মানে এখানে তিনটা জিনিস, তার মধ্যে দুইটা এন্ড দিয়ে পরেরটা অর দিয়ে। আচ্ছা সিটি, তাহলে আমি এটা দিলাম সিটি, এটা ডিএইচ কে অথবা সিটি দিয়ে সিটি জিও হতে পারে। ওকে,
এটাই রাখি। CTG, তো বাংলাদেশ and না, প্রথম দুইটা এন্ড দিয়ে মিক্স করা যায় না? সবই করা যাবে, আমি একটা দেখাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা দেখাই। প্রথম দেখাচ্ছেন বাংলাদেশ অর কান্ট্রি বাংলাদেশ আর সিটি ঢাকা অথবা চিটাগাং, এরকম আর কি। তো এটা যদি ট্রু হয় তাহলে এটা আবার রান করবে। তো এটা কি কি মনে হয়, ট্রু হবে না ফলস হবে, কোনটা রান হবে? এটা এটা তো এন্ড আছে, ফলস হয়ে যাবে। আচ্ছা, সবার কি একই মতামত? না, ট্রু হবে। একটু দেখ ভালো করে না, দেখো। অরে আছে নাকি একটা? অরে কি আছে? কিন্তু সিটিজি। ঢাকা বা চিটাগং যে কোনো একটা ট্রু হলেই ঢুকবে, সো ট্রু হওয়ার কথা। আচ্ছা, আমরা রান করি তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কি আসলো, ফলস আসছে। ফলস আসছে। কেন ফলস ছিল? আচ্ছা, যেহেতু আসলে বিএ বিএ উপরটা কান্ট্রি কোডের সাথে দেখেন বিএ আছে, আর কান্ট্রি কোডের নিচে বিএএন আছে, এন্ড সিটিটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে প্রথমে টোটাল কন্ডিশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই একটা কন্ডিশন, তারপরে হচ্ছে এই একটা কন্ডিশন, দুইটা, আর মাঝখানে এন্ড কন্ডিশন দেওয়া হয়েছে। তার মানে এটাও ট্রু হইতে হবে আর এই দুইটাও ট্রু হইতে হবে। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হলে পুরোটা ট্রু হইতে হবে, তাইলে পুরোটা হচ্ছে ট্রু। তো আমাদের এক পাশ কিন্তু মিলে নাই, এই পাশ মিলে নাই, বিএএন মিলে নাই, ফার্স্ট পাঁচটা মিলে নাই। হ্যাঁ, বিএ এর সাথে বিএনটা মিলে। আর এই পাশটার এই অংশ যেহেতু মিলছে তার মানে দুইটাই মিলছে। না, এই অংশও তো মেলে না, এটা ডিএইচকে, এটা ডিএইচএ। না, এটা আসলে যে কোনো একটা এটাও মিলে নাই, ওটাও মিলে নাই। পাশেও কোনোটাই মিলে নাই। আচ্ছা, মিলে নাই, ঠিক আছে, কোনোটাই মিলে নাই। এক্স্যাক্টলি মিলে নাই। তার মানে না মিললে তো এলসে অবশ্যই যাবে, সেটাও মিলে নাই, এটাও মিলে নাই, এটা একবারে কিছুই মিলে নাই, সো এলসে তো অবশ্যই যাবে। হ্যাঁ, এই তো আমরা কিছুটা মিলিয়ে আচ্ছা, দিই, কিছুটা মিলিয়ে দিই, জানেন বিএএন। হ্যাঁ, মিলিয়ে দিলাম। এবার কি হইতে পারে, এবার কি হইতে পারে বলেন তো? বাংলাদেশ এন্ড সিটি ঢাকা, এটা এবং এটা ফলস। হ্যাঁ, এবার মিলছে, এবার ট্রু হবে, এবার ট্রু আনসার আসবে। কি সবার কি একই মতামত? না, এবারে ফলস হবে। না না, এটা ফলস হয়ে যাবে, এটা আবারও ফলস হয়ে যাবে। তো দেখি দেন, দেখি কোনটা হয়, দেখি ফলস দেখি। ফলস। আচ্ছা, এখানে ট্রুথ টেবিলের কথাটা একটু বলেন, কিভাবে কিভাবে এন্ড অর। আচ্ছা, ট্রুথ টেবিলটা আপনারা একটু দেখেন। ট্রুথ টেবিল হচ্ছে এইখানে যদি আমি এন্ড কন্ডিশনের কথা বলি, ধরেন লেফট এবং রাইট, হ্যাঁ, লেফট এন্ড রাইট, লেফট ট্রু এবং রাইট ট্রু, তাইলে সেটার রেজাল্ট হচ্ছে ট্রু এন্ডের ক্ষেত্রে। আর যদি লেফট ট্রু, মানে লেফট ও সঠিক, ট্রু রাইট ও ট্রু, দুইটাই তো ট্রু। হ্যাঁ, তার মানে এটার রেজাল্ট হচ্ছে ট্রু। আবার দেখা গেছে লেফট ফলস রাইট ট্রু, তার মানে একটা ট্রু হলো আর একটা ফলস হলো, তাইলে কি হবে রেজাল্ট? এন্ড কন্ডিশনের ক্ষেত্রে ফলস হবে। ফলস হবে, এক্স্যাক্টলি। আবার দেখা গেছে ধরেন আমার লেফট ট্রু রাইট ফলস, তাহলে কি হবে এন্ড কন্ডিশনের ক্ষেত্রে? সেটাও ফলস হবে। ফলস হবে, হ্যাঁ। এখন এটারে আবার আপনি মাল্টিপ্লাই করতে পারেন। মাল্টিপ্লাই কিভাবে? ধরেন আপনি তিনটা কন্ডিশন পরপর চেক করতেছেন, তিনটা কন্ডিশন চেক করতেছেন, তাহলে প্রথমটা হইলো ট্রু, সেকেন্ডটা হইলো ট্রু, থার্ডটা হইলো ট্রু এন্ড কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে কি হইলো, কি রিটার্ন করবে? তিনটাই ট্রু হয়েছে। কিন্তু আপনাদের আর যদি অড থাকে তাহলে যে কোনো একটা জায়গায় থাকলেই হবে। অড থাকলে হতো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, এখন আমার কথা আপনারা শুনতে পান? হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, আমি আপনাদেরকে এইখানে একটু আর্ট করে দেখাই আপনার ট্রুথ টেবিলটা, ঠিক আছে?
True. True. ট্রু। এটা কিন্তু রেজাল্ট, হ্যাঁ, এটা রেজাল্ট। হ্যাঁ। এখানে আমি চেক করতেছি, এখানে রেজাল্ট। ওকে, ফলস। false, ট্রু false, ইকুয়াল টু ফলস। ফলস। false, false, ফলস ফলস, ইট ইজ অলসো ফলস। ফলস। এই এটা হচ্ছে এন্ড কন্ডিশন। এটা এন্ড, এরপরে হচ্ছে অর। কি হবে এটা রেজাল্ট? ট্রু। ট্রু। এটার রেজাল্ট কি হবে? ইট ইজ অলসো ট্রু। এটাও ট্রু। ট্রু অর ফলস। true, এটাও ট্রু। এটাও ট্রু। ফলস ফলস শুধু ফলস। ফলস বানাতে একটা ভুল হয়ে গেছে। ফলস, বানান, ফলস বানান ভুল হয়েছে। এই হচ্ছে ট্রুথ টেবিলের একদম বেজ। হ্যাঁ, হ্যাঁ। এখন কি হবে যদি ট্রু মনে করেন আমি মাল্টিপল নেই? মাল্টিপল এন্ড, মাল্টিপল এন্ড আপনি কয়েক সহনীয় হইতে পারে। তো আমি কয়টা, তিনটা নিয়ে দেখাই নাকি? তিনটা নিয়ে দেখাই। ট্রু, ট্রু, এই ট্রু। রেজাল্ট কি? ট্রু। এখন ট্রু, ট্রু, ফলস। রেজাল্ট কি? ফলস। আমার কথা বুঝতে যায়? মানে এন্ড এর ক্ষেত্রে আর কখনোই ফলস ট্রু হবে না। এক্স্যাক্টলি। ক্লিয়ার শুনতে পান আমার কথা আপনারা? এটা ফলস। হ্যাঁ। ওকে ওকে, আচ্ছা, ফলস। তো এরকম মোটামুটি এই তিনটার মধ্যে একটা ফলস হইলেই ফলস। মাল্টিপল ট্রু ট্রু এর মধ্যে, হ্যাঁ, ধরেন আমার 100টা এন্ড কন্ডিশন আছে, 100টা এন্ড কন্ডিশনের মধ্যে একটা ফলস হলো, তাহলে সব ফলস। এই হচ্ছে সব ফলস এন্ড কন্ডিশনের বিষয়টা। আচ্ছা, তাইলে না, কিন্তু ঝামেলাটা হয় কখন? ঝামেলাটা হয় এন্ড এবং অলস, এন্ড এবং অর যখন মিক্সিং থাকে, যে তিনটা এন্ড আছে দুইটা অর আছে, হ্যাঁ, এইটা এই ক্ষেত্রে হলো ঝামেলাটা হয়। ঠিক আছে, সেটাও দেখতে পারবেন। ট্রু, 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 রেজাল্ট কি? ট্রু, 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 ফলস। এটা রেজাল্ট কি বলেন? ট্রু, ট্রু, ট্রু। ট্রু। এক্ষেত্রে তো যে কোনো একটা ট্রু হলেই ট্রু। হ্যাঁ, সেটাই। তাহলে ভেজাল হয় হচ্ছে মাল্টি মিক্স নাকি? যখন সব ফলস হবে তখনই শুধু ফলস, এছাড়া সবসময় ট্রু। হ্যাঁ, এটা হচ্ছে অর কন্ডিশনের নেচার। মিক্স মিক্স, হ্যাঁ, মিক্স এন্ড অর। আচ্ছা, এক্ষেত্রে আমি 4টা নেই। হ্যাঁ,
true, true, true. এটার রেজাল্ট কি হবে? ট্রু হবে। ট্রু, এক্স্যাক্টলি। আচ্ছা, ট্রু, ট্রু, ফলস। এটার রেজাল্ট কি হবে? এটার রেজাল্ট কি ট্রু হবে নাকি? নাকি এটা কি এখানে দুইটা ভাগ করব কোনখান থেকে? অরের বাঁ দিকে সবগুলো একটা ভাগ আর অরের ডান দিকে একটা ভাগ, এইরকম? এখানে কন্ডিশন গুলি তো স্টেপ বাই স্টেপ চেক হয়। হ্যাঁ, এইখানে দেখেন এই দুইটার মধ্যে একটা যদি ট্রু হয় তাহলে এইটুকুর রেজাল্ট ট্রু। বুঝে গেছে? হ্যাঁ, এইটুকুর রেজাল্ট ট্রু। এখন এইটুকুর রেজাল্টের সাথে এইটুকু কম্পেয়ার হচ্ছে, দেখেন। ও আচ্ছা 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 আচ্ছা, Compare তাহলে হচ্ছে। প্রথম ট্রু এন্ড ট্রু ইকুয়াল টু ট্রু, আবার ট্রু এন্ড ট্রু ট্রু, ট্রু এন্ড ফলস ইকুয়াল টু ট্রু, তাহলে ট্রু হবে তো রেজাল্ট। ট্রু। ট্রু। ফলস দেই, হ্যাঁ, ট্রু এন্ড ট্রু, ট্রু বা ট্রু এন্ড ফলস, ফলস, ফলস অর ফলস, ফলস ইকুয়াল টু ফলস, এটা ফলস হবে, কি হবে? ফলস। আচ্ছা, সবাই বলেন অন্যদের কি অবস্থা? ফলস। ওকে, ট্রু এন্ড ফলস, সেক্ষেত্রে ফলস হয়ে গেল, ফলস এন্ড ফলস, ফলস, অলসো ফলস, এক্ষেত্রে ট্রু, ফলস, false হবে দেখো, false তো false না। ফলস। True and false and false and true then. কি হয়ে দেব? ফলস দিলাম, তারপরে সব ট্রু দেয়া দিই। ট্রু ফলস, ফলস এর সাথে, কি হবে এটা? আর ট্রু ফলস এর সাথে ট্রু করলে তাও ফলস, ফলস এর সাথে ট্রু করলে ট্রু হবে, ট্রু, এটা কারণ ফলস। শেষের ট্রুটাই ট্রু, ট্রু হবে। এটা না ফলস না, হবে। true হবে, false হবে ঠিক। কেন হবে ভাইয়া? কারণ false and true প্রথম দুইটা and true ফলস মানে এন্ড তো ট্রুর মধ্যে হলো ফলস। এইখানে তো ধরেন এইখানে আপনি যদি এখান থেকে চেক করে যান, প্রথমেই কন্ডিশন ফলস হয়ে গেছে। সে প্রথমে চেক ফলস হলো, হ্যাঁ false পাই গেছে। এইটার হ্যাঁ, সাথে কন্ডিশন প্রথমে false, চেক করতেছে এইখানে, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, তখন ফলস হলো। হ্যাঁ, ফলস পেয়ে গেল। তখনও false। ফলস পেয়ে গেল। আচ্ছা, তারপরে আবার ফলস এর সাথে এই আবার ট্রু দিয়ে আবার false- false, হ্যাঁ, এই ফলস এর সাথে ট্রু আপনি আবার চেক করলে তখনও আবার false হয়ে যাবে। আবার ফলস। হ্যাঁ, কিন্তু ফলস অর ট্রু, তখন তো যে একটা ট্রু হলে তো ট্রু হবে। এটা এক্সাম্পল সহ দেখাই। আমার এখানে হচ্ছে কয়টা, 1 2 3 4টা না, 4টা। একটা, হ্যাঁ, আচ্ছা, প্রথমে চেক করবে সে কান্ট্রি, পরে হচ্ছে ডিভিশন, ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, থানা। এই কান্ট্রি বাংলাদেশ হবে ঢাকা, ডিভিশন ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা, থানা মিরপুর দিলাম। ওকে, তো কান্ট্রি কোড বাংলাদেশ, তারপর হচ্ছে ডিভিশন, ডিভিশন ঢাকা।
তারপর আছে ডিস্ট্রিক্ট, না এখানে এন্ড হবে তো একটা। দিচ্ছি ওটা মিলাইতেছি, আগে আমি ট্রুটা বের করে নিই। এরপর আচ্ছা এইখানে এটা এন্ড হবে, এক্স্যাক্টলি মিলছে তো এটার সাথে না? এক দুই আচ্ছা এখানে ফলস ছিল, যাই হোক এটা করবো আগে। এক এন্ড তারপরে 1 2 3টা কন্ডিশন এখানে দেখা, 1 2 3বার আমরা চেক করছি। তো আমাদের ওইখানে প্রথমটা ছিল কি ফলস, হ্যাঁ প্রথমটা ফলস বানায় দিলাম, ওকে। তারপরে দ্বিতীয়টা ট্রু, তার মানে দ্বিতীয়টা ডিএচকে ট্রু আছে, ঠিক আছে। ট্রু হবে, তৃতীয়টাও ট্রু, ট্রু মানে সবই ট্রুই আছে। এরপরে ডিস্ট্রিক্ট ট্রু করে দেই, হ্যাঁ ট্রু করে দিলাম। মিরপুর এটাও ট্রু করে দিলাম। তো এখানে হলো আমার ট্রু রেজাল্ট, এটা হলো ফলস রেজাল্ট। ফলস রেজাল্ট ট্রু হবে, ট্রু আচ্ছা রেজাল্ট। আচ্ছা এইখানে তো ট্রু হইছে। কান্ট্রি কোড ফলস হইছে। আচ্ছা এইখানে সে যেটা করছে, এখানে সে যেটা করছে এই পুরোটার সাথে হয়তো কম্পেয়ার করছে। ফলস করে ফলস, হ্যাঁ হ্যাঁ থানা ফলস করলে তো ফলস হয়ে যাবে। আপনার এই যে ডিজাইনে কি আছে, ডিজাইনে এইখানে এটা করলেন টেক্সট ফাইল, হ্যাঁ এখানে যে লাস্টে ফলস ট্রু, আচ্ছা ট্রু, এটা রেজাল্ট লিখছিলাম আমরা, এটা রেজাল্ট। ও আচ্ছা এটা ওটাও ট্রু। ট্রু হবে। সাইদের ভাই ঠিকই তো আছে, ওইটা তো ট্রুই হবে। কোনটা ট্রু হবে ভাই? এখন তো আমি এখানে এই থানা চেঞ্জ করে দিছি, থানা চেঞ্জ না করলে ট্রু হবে, ঠিক আছে। হ্যাঁ ওইটা ঠিক আছে। তারা থানাকে ফলস করে দিবেন। হ্যাঁ হ্যাঁ এখন তো ফলস হবে, এখন ফলস হবে, থানা ফলস না করলে ট্রু হবে। বেসিক্যালি সে যেটা করছে এইটুকু ট্রু অথবা ফলস আর এইটুকু ট্রু অথবা ফলস, হ্যাঁ। তো যেহেতু অর, সে এখানে ট্রু পেয়ে গেছে। অর থেকে ডিভিশনটা করছে, মানে দুইটা ভাগ করছে, অরের বাদিকে এক পাশ। হ্যাঁ এইটুকু ট্রু অথবা এইটুকু ভার্সেস এইটুকু, হ্যাঁ এখানে ফলস পাইছে ঠিকই, কিন্তু এখানে তো সে ট্রু পাইছে, যার কারণে সে ট্রুই নিয়ে নিছে। তো যাই হোক একটা ভালো জিনিস ধরছেন, এই হচ্ছে ট্রু ফলসের বিষয়। তবে এগুলো একটু চেক করে নিলে তখন আর ওই কনফিউশনটা হয় না আর কি। এই হচ্ছে বিষয়টা। তো অর আর এন্ড নিয়ে আশা করি আমাদের কনফিউশন অনেকটা কমছে, মোটামুটি অনেক আলোচনা হয়েছে, বোঝা গেছে বিষয়টা। এই তো আমাদের আরো কয়েকটা, আপনার নোটপ্যাডটা একটু দেখি, আর একবার একটু নোটপ্যাডটা একটু দেখেন। এই যে নোটপ্যাড, না নোটপ্যাডটা একটু, হ্যাঁ এটা আচ্ছা ওকে, এটা আমি একটা কপি নিলাম। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম এইখানে রেজাল্টগুলি মোটামুটি এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল লাস্টের রেজাল্টটা নিয়ে, হ্যাঁ। তো এটা তো ট্রুই হইলো লাস্ট পর্যন্ত, এটা প্রথম দুইটায় ফলস হয়, সেই ফলসের সাথে ট্রু এর সাথে আবার ফলস হয়, এবং সেই ফলসের সাথে পরে ট্রুতে গিয়া আবার ট্রু হয়, যেহেতু পরের সবশেষে গিয়ে এখানে হ্যাঁ এইটুকু হচ্ছে ফলস আর এইটুকু ট্রু। তো ট্রু ফলস আমরা যেহেতু অর দিছি, যার কারণে ট্রু হয়ে গেছে, হ্যাঁ চেকিংটা এইভাবে হয়েছে। এইখানে ফলসই, পুরোটাই ফলস। এখানে যেহেতু একটা ফলস আছে, দ্যাট মিন্স হচ্ছে এইটুকু হচ্ছে ফলস রেজাল্ট।
আর এইটুকু যেহেতু ট্রু, তার মানে হচ্ছে ট্রু, এই জন্য এটা ট্রু হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে টার্নারি অপারেটর। হ্যাঁ, টার্নারি অপারেটরটা নিয়ে আপনাদের ধারণা কেমন? কোনো ধারণা আছে? না, নাই তো, মোটেও ধারণা নাই। Okay. We can use ternary operator for alternate of if-else statement. If-else statement নিয়ে তো ধারণা আছে, একটু আগেও দেখলাম একটা if-else statement। তো ওইটার একটা alternate option হচ্ছে এই ternary operator. You cannot use ternary operator as alternate of multiple if-else statement. আপনার if-else স্টেটমেন্টটা যদি মাল্টিপল হয়ে যায় তাইলে আপনি সেটার অল্টারনেট হিসেবে টার্নারি অপারেটর ব্যবহার করতে পারবেন না, বাট সিঙ্গেল হলে আপনি টার্নারি অপারেটর ব্যবহার করতে পারবেন। সো এটার একটা এক্সাম্পল আমরা দেখি। তো আমরা এই যে ইফ এলস স্টেটমেন্টের অল্টারনেট হিসেবে আমরা এই টার্নারি অপারেটরটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো টার্নারি অপারেটরটার স্ট্রাকচারটা কেমন এটা একটু দেখেন। এই যে ভিতরের টুকু আমরা কনসোল রাইট লাইন, এটা কিন্তু না, এই যে ভিতরের টুকু। তো টার্নারি অপারেটরটা আমরা একটু দেখি এক্সাম্পল সহ। এই দেখেন, এটা হচ্ছে একটা সিম্পল ইফ এলস স্টেটমেন্ট। আমরা রান করি। যেহেতু এটা কন্ডিশনটা ট্রু হচ্ছে, দ্যাট মিন্স বাংলাদেশ আসছে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এনে আসবে। ফলস করে দিলাম, এই এনে আসলো। এখন এটা আছে ইফ এলস স্টেটমেন্টে, আমরা এটার পরিবর্তে কি করব, টার্নারি অপারেটর ব্যবহার করব। সেটা কিভাবে? এখানে স্ট্রিং রেজাল্ট, যদি রেজাল্ট ট্রু হয় তাহলে বাংলাদেশ। বাংলাদেশ, আর যদি ফলস হয় তাহলে এটা। এর উপরে আমরা কমেন্ট করে রাখলাম। এনে আসবে, এনে দেখেন, মূল দেখার বিষয়টা হচ্ছে যে আমরা ইফ এলস স্টেটমেন্টটার যেভাবে ব্যবহার করলাম ঠিক একইভাবে আমরা কিন্তু এই টার্নারি অপারেটরটাকেও ব্যবহার করব। সেম কাজ আমরা দুইভাবে করতে পারি, ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি, টার্নারি অপারেটরের মাধ্যমে করতে পারি। সো ইফ এলস স্টেটমেন্টে আমার রেজাল্টটা যেভাবে আসলো, টার্নারি অপারেটরে তাই আসলো। BAN করে দিলাম, এখন ট্রু হয়ে যাবে বাংলাদেশ। তো টার্নারি অপারেটরটা একটু খেয়াল করেন। প্রথমে আমি স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, দেন হচ্ছে আমি কন্ডিশন এখানে চেক করলাম। এটা হচ্ছে আপনি যদি ইফ এলস স্টেটমেন্টের সাথে কম্পেয়ার করেন তাহলে এই অংশটা, তারপরে কোশ্চেন চিহ্ন, এটা ফরম্যাট অনুযায়ী কোশ্চেন চিহ্নটা এখানে থাকবে। তার মানে এইটাকে আমরা এই কোশ্চেন চিহ্ন একটা ডেলিমিটার বলতে পারেন। এই কোশ্চেন চিহ্নের মাধ্যমে এখানে দুইটা ভাগ করছি, একটা হচ্ছে কন্ডিশন চেক আর একটা হচ্ছে রেজাল্ট। এই পর্যন্ত হচ্ছে রেজাল্ট।
আর এই পর্যন্ত হচ্ছে কন্ডিশন চেক। তো এই দুইটাকে ভাগ করছি আমরা এই কোশ্চেন চিহ্ন দিয়ে, এটা একটা ডেলিমিটার। ওকে, এখন আমি রেজাল্ট চেক করলাম, রেজাল্ট চেক করার পর এখানকার কাজ শেষ, তারপরে চলে আসলাম আমি রেজাল্টে, মানে কন্ডিশন চেক করলাম, কন্ডিশন চেক করে আমি চলে আসলাম রেজাল্টে। এখন রেজাল্ট এখানে আমার দুইটা, এটা হচ্ছে ট্রু রেজাল্ট আর এটা হচ্ছে ফলস রেজাল্ট। এই রেজাল্টের মধ্যে আমার একটা ডেলিমিটার আছে, এখানে দেখেন কোলন, এই কোলনের মাধ্যমে আমি ভাগ করছি ট্রু রেজাল্ট অথবা ফলস রেজাল্ট। আমার এখানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেই ট্রুর উপর বেস করে আমি ট্রু রেজাল্ট এখান থেকে রিটার্ন করব। আবার যদি কন্ডিশন ফলস হয় সেই কন্ডিশনের উপর, রেজাল্টের উপর বেস করে আমি এখান থেকে ফলস রেজাল্ট প্রিন্ট করবো আর কি, বা রিটার্ন করব। তো এই রেজাল্টটাই আমার আবার অ্যাসাইন হবে হচ্ছে এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে। রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করার পর আমি এখান থেকে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। তো প্রিন্ট করে দিলাম, রান করি। যেহেতু রেজাল্ট ট্রু, এটা মিলে গেছে, কান্ট্রি কোড মিলে গেছে, রেজাল্ট ট্রু এবং এটা সঠিকভাবে প্রিন্ট হয়েছে বাংলাদেশ। তো এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এইটুকুর মধ্যে বুঝতে পারিনি বা এমন? না, বুঝা গেছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছে। সুন্দরভাবে। Okay. আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই যে নাল কোলেসিং অপারেটর। Null coalescing operator কি? In C# types, C# types are divided into two broad categories. প্রথমটা হচ্ছে ভ্যালু টাইপ, সেকেন্ডটা হচ্ছে রেফারেন্স টাইপ। C# এর মধ্যে ভ্যালু টাইপ কি আছে? ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রাক, নাম এগুলি আছে। আর রেফারেন্স টাইপের মধ্যে আছে ইন্টারফেস, ক্লাস, ডেলিগেটস, অ্যারেস, এটসেট্রা। So by default, value types are not nullable. To make them nullable, you can use null coalescing operator. এগুলি হচ্ছে ভ্যালু টাইপ, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রাক, এগুলি ভ্যালু টাইপ। তো বাই ডিফল্ট এদেরকে আপনি নাল অ্যাসাইন করতে পারবেন না, বা নালেবল না। আমরা একটু এক্সাম্পল সহ দেখি। সাপোজ ইন্টিজার একটা ভেরিয়েবল নিলাম, নাম্বার সমান সমান 0 আমি অ্যাসাইন করলাম, আর এখানে প্রিন্ট করলাম নাম্বারটা। এখানে নাম্বারটা প্রপারলি রান করছে, কোনো এরর হয় নাই। এখন আমি এখানে শূন্য দিছিলাম, শূন্য না দিয়ে যদি আমি নাল দেই, নাল দিলে কি হবে একটু খেয়াল করেন। এরর চলে আসছে, as you cannot convert null to integer because it is a non-nullable value type. তো যেহেতু এটা নন নালেবল আছে, কিন্তু আমাদের তো নাল অ্যাসাইন করতে হবে, সেক্ষেত্রে ওয়ে কি? তো সেক্ষেত্রে ওয়ে হচ্ছে এই যে বাই ডিফল্ট ভ্যালু টাইপস আর নট নালেবল। টু মেক দেম নালেবল ইউজ নাল কোলেসিং অপারেটর। নাল কোলেসিং অপারেটর ইউজ করতে হবে। সেটা কি? ফর এক্সাম্পল, এইখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আমরা যে এক্সাম্পলটা ব্যবহার করলাম, ইট ইজ নট নালেবল আই, মানে এখানে ইন্টিজার আই একটা ভেরিয়েবল নেওয়া আছে, শূন্য আমার অ্যাসাইন করা আছে, এটা নট নালেবল। যদি আমি আই সমান সমান নাল অ্যাসাইন করি তাহলে আমি একটা কম্পাইলার এরর আসবে, সেটা বলা হয়েছে। এটা এক্সাম্পলটা আমরা দেখলাম। ইফ ইউ ওয়ান্ট টু সেট নাল টু আই দেন ইউজ ইন্টিজার এর পরে একটা কোশ্চেন চিহ্ন। এই কোশ্চেন চিহ্নটাই হচ্ছে অ্যাকচুয়ালি নাল কোলেসিং অপারেটর। আমি এখানে ইন্টিজারের পরে একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দিলাম, দেখেন এররটা চলে গেছে। এখন আমি রান করি, নাল নাল মানে যেহেতু কিছু না এখানে দেখাচ্ছে না আর কি, নাল আসলে তো কিছু নাই। তো এটা বুঝে গেছে তো নাল কোলেসিং অপারেটরটা? কোনো কনফিউশন আছে? আচ্ছা, নাই। তো এই মোটামুটি শেষ আজকের ক্লাস এখানেই। আর এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি দেখেন,
অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর, কন্ডিশনাল অপারেটর, টার্নারি অপারেটর, নাল ক্লোজিং অপারেটর। এই এগুলোর উপরে কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন বা বোঝার মতো কিছু? আগে প্র্যাকটিস না, করতে ঠিক করতে আছে। সামনে আরো প্রশ্ন আসবে, এখন তো মোটামুটি ঠিকই পাইলাম, সামনে ক্লাসটা প্র্যাকটিস করলে আরো। আচ্ছা, তো নিজেরা একটু প্র্যাকটিস করেন, একটু দেখেন, দেখলে হয়তো যদি কিছু আসে সেটা আবার শেয়ার করবেন। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আজকে একটু লেট হয়ে গেছে মনে হয়, তো আমরা তাইলে আজকে এখানেই শেষ করি, কি বলেন? ওকে, থ্যাংক ইউ ঠিক ভাই, আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ তাহলে সবাইকে।